পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 33। তুমি বোধহয় ঠোঁটে চুমু চেয়েছিলে, কিন্তু আমি তোমার মৌনভাষ্য বুঝতে পারিনি। বোকার মতো কপালে চুমু দিয়েছি। সরি, নেক্সট টাইম এমন ভুল আর হবে না। গড প্রমিস। সেদাতের মুখে এমন রসালো কথা শুনে সুপ্রভা লজ্জায় মিশে গেল ভূপৃষ্ঠে। লজ্জার এক তীব্র লাল আভা তার ফর্সা গাল বেয়ে কান পর্যন্ত ছড়িয়ে পড়ল। সেদাত তার গম্ভীর মুখের আড়ালে একটা রসিকতা লুকিয়ে রাখতে পারে, সে সম্পর্কে সুপ্রভা অবগত ছিল, কিন্তু শান্ত শরীর মনেও সে এমন রসিকতা করবে এটা কল্পনাতীত ছিল তার। সে তড়িঘড়ি করে শিয়াদাতের হাত থেকে নিজের হাতটা টেনে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু শিয়াদাতের শক্ত আঙুলের বাঁধন আলগা হলো না, বরং সে সুপ্রভাকে নিজের আরও একটু কাছে টেনে নিল। সুপ্রভা দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ধরা গলায় বলল, কি যা তা বলছেন, ছাড়ুন প্লিজ, কেউ দেখে ফেলবে। শিয়াদাত সুপ্রভার লজ্জাবনত রূপ দেখে শব্দ করে হেসে উঠল। সুপ্রভার হাত দুটো আলতো করে মুখ থেকে সরিয়ে দিয়ে বলল, কে দেখবে, এটা আমাদের ঘর সুপ্রভা, আর এখন এই ঘরে আমাদের একান্ত নিজস্ব সময়। এখানে কোনো সমাজ নেই, কোনো লোকলজ্জা নেই, শুধু তুমি আছো আর আমি আছি। শিয়াদাতের কথায় সুপ্রভা আর কোনো উত্তর খুঁজে পেল না। শিয়াদাত পরম আবেশে সুপ্রভার হাত দুটো নিজের হাতের মুঠোয় পড়ে রাখল। হুট করে সুপ্রভার খেয়াল হলো তারা তখনও জায়নামাজের উপর বসে আছে। সে একটু অপ্রস্তুত হয়ে শিয়াদাতের হাত থেকে নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নিল। নিচু গলায় বলল, আমরা এখনও জায়নামাজের উপর বসে আছি, উঠুন এবার। শিয়াদাত নিজের ভুল বুঝতে পেরে মৃদু হাসল। দুজনে একসাথে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালো। শিয়াদাত পরম যত্নে দুটো জায়নামাজ সুন্দর করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখল, আর সুপ্রভা ততক্ষণে নিজেকে কিছুটা সামলে নিয়ে বিছানার এক কোণে গিয়ে বসল। ঠিক তখনই দরজায় আবার হালকা ধাক্কা লেগে সেটি সামান্য খুলে গেল। সারা ট্রে হাতে ঘরে ঢুকলো। ট্রেতে দুটো প্লেটে ধোয়া ওঠা গরম ভাত আর সাথে বাহারি পদের তরকারি। ঘরে ঢুকেই সারা বিছানায় বসা সুপ্রভা আর শিয়াদাতকে দেখে মুচকি এসে বলল, বাবা বললেন তোমরা দুপুর থেকে কিচ্ছু খাওনি, তাই নিচে যাওয়ার আর দরকার নেই, আজ ঘরে বসেই পেট পুজো করে নাও। মমের রাগ ভাঙানোর মিশন নিচে এখনও চলছে, তাই ডিনারটা তোমরা এখানেই সারো। ট্রেটা টেবিলের উপর রেখে সারা শিয়াদাতকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, ভাবিকে ভালো করে খাইয়ে দিও, কিন্তু ভাবির উপর দিয়ে আজ অনেক ধকল গেছে। কথাটা বলে সারা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। শিয়াদাত এক লোকমা ভাত সুন্দর করে মেখে সুপ্রভার মুখের সামনে তুলে ধরল। ধীর গলায় বলল, হা করো। সুপ্রভা লজ্জায় আর সংকোচে এক হাত দিয়ে শিয়াদাতের হাতটা মৃদু সরিয়ে দেওয়ার চেষ্টা চালালো। কপালে চোখ তুলে বলল, আরে এ কি করছেন, আমি নিজের হাতে খেতে পারবো, আমাকে ছোট বাচ্চা নাকি যে আপনি খাইয়ে দেবেন। শিয়াদাত হাতটা সরালো না, বরং আরও একটু কাছে এনে চোখের কোণ দিয়ে দুষ্টুমির হাসি হাসল। আহ্লাদি স্বরে বলল, বাচ্চা নাও, তবে এই শেখ পরিবারের সবচেয়ে আদরে মেম্বার তো বটেই, তাছাড়া আমার বউকে আমি খাইয়ে দেব, এতে বাচ্চার কি সম্পর্ক। নাও, লক্ষ্মী মেয়ের মতো লক্ষ্মী বউ হয়ে হা করো তো। দুপুর থেকে পেটে একটা দানাও পড়েনি, মুখটা শুকিয়ে একদম আমসি হয়ে গেছে। শিয়াদাতের আদরে কণ্ঠ আর ভালোবাসাময় জেদের সামনে সুপ্রভার না করতে পারল না। তার চোখের কোণটা আবার একটু ভিজে উঠল, তবে এবার আর ভীতি বা সংশয়ে নয়, এক বুক পূর্ণতা আর সুখে। সে আলতো করে মুখ খুলে শিয়াদাতের হাত থেকে প্রথম লোকমাটা মুখে তুলে নিল। সুপ্রভাকে গিলতে দেখে শিয়াদাতের মুখে এক স্বর্গীয় তৃপ্তির হাসি ফুটে উঠল। সে নিজের হাতে সুপ্রভার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য ঝোল আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, ব্যাস, এবার থেকে এই মুখে শুধু হাসি থাকবে, আর কোনো চোখের জল নয়, বুঝলে। সুপ্রভা চিবিয়ে চিবিয়ে মাথা নাড়ল। শিয়াদাত এক লোকমা নিজে খাচ্ছে আর পরের লোকমাটা পরম যত্নে সুপ্রভাকে মুখে তুলে দিচ্ছে। সুপ্রভা জল ভর্তি চোখে শিয়াদাতের দিকে তাকালো, মনে মনে বলল, এমন একটা ভালো মানুষকে ভালো না বেশে থাকা যায়। বউ, একটা চুমু দিবা। সৌরভের এই চরম যন্ত্রণার মুহূর্তে এমন রোমান্টিক আর বেহায়া আবদার শুনে নোরা যেন পাথর হয়ে গেল। দুপুর থেকে বুকের ভেতর জ্বলতে থাকা সিংহের আগুনটা এক নিমেষেই নিভে গেল। শিয়াদাত সুপ্রভাত যাওয়ার পর থেকেই নোরা রুমবন্দি হয়েছিল। ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী বার কয়েক এসে দরজায় কড়া নেড়েছে, কিন্তু নোরা কোনো রেসপন্স করেনি। সে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। তার ঘুম ভাঙে দরজার কপাট খোলার শব্দে। সে অগ্নি দৃষ্টি নিয়ে দরজার দিকে তাকাতেই দেখল সৌরভ এক পা খোঁড়াতে খোঁড়াতে ঘরের ভিতর ঢুকছে। তার পরনে তখনও বিয়ের শেরওয়ানি, তবে অবিন্যস্ত।
পায়ে ব্যান্ডেজ থাকার কারণে সে ঠিকমতো ভর দিতে পারছে না। ভেতরে এসেই সৌরভের চোখ গেল ঘরের মেঝেতে। চারদিকে কাচের টুকরো আর ফুলদানির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে দেয়ালের সুইচে চাপ দিতেই পুরো ঘর আলোয় আলোকিত হয়ে উঠল। হঠাৎ আলো আসায় নোরার চোখ জোড়া ছোট করে সৌরভের দিকে তাকালো। সৌরভ মেঝেতে পড়ে থাকা ভাঙা কাজগুলো এড়িয়ে কোনো মতে খাটের কোনায় গিয়ে বসল। নোরার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাপ রে বাপ, রুমের কি হাল করেছ! বাসর রাতে বরের জন্য এত বড় সারপ্রাইজ রেডি করে রেখেছ, জানলে তো আরও আগেই চলে আসতাম। নোরার এমনিতেই মাথা ঠিক ছিল না। সৌরভের বাঁকা কথা শুনে তার শরীরের রক্ত মাথায় চলে গেল। সে কয়েক পা এগিয়ে এসে চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হয় আমার রুমে আসার? কার পারমিশন নিয়ে তুমি এই ঘরে ঢুকেছ? গেট আউট ফ্রম মাই রুম রাইট নাও। নোরার চিৎকারে বিন্দুমাত্র দমল না সৌরভ। সে খাটে আরাম করে হেলান দিয়ে বসল। শান্ত গলায় বলল, আরে রাখছো কেন? আর পারমিশন কিসের? তুমি হয়তো ভুলে যাচ্ছ নোরা, তুমি এখন আমার লিগ্যাল ওয়াইফ, মানে বিবাহিত স্ত্রী। আর আজ আমাদের বাসর রাত। তো বাসর রাতে নিজের বউয়ের কাছে আসবো না তো কি পাশের ফ্ল্যাটের ভাবির কাছে যাব? সৌরভের এমন সস্তা রসিকতা নোরা সহ্য করতে পারল না। তার এতদিনের অহংকার, শিয়াদাতকে হারানোর কষ্ট আর সৌরভের প্রতি ঘৃণা সব এক হয়ে তাকে অন্ধ করে দিল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সৌরভের দিকে তেড়ে এলো। তার শেরওয়ানির কলার দুটো শক্ত মুঠোয় চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিস হিস করে উঠল, মুখ বন্ধ করো তোমার। তুমি কোন সাহসী নিজেকে আমার স্বামী দাবি করো? এই বিয়ে আমি মানি না, কোনো দিন মানবও না। সে হিতাহিত জ্ঞান হারিয়ে এত জোরে সৌরভের শেরওয়ানির কলার টেনে ধরে ঝাঁকুনি দিল যে সৌরভের বুকের সদ্য সেলাই করা গভীর ক্ষতটা তীব্র টানে আবার হা হয়ে গেল। ভেতরের তাজা লাল রক্ত সেই ব্যান্ডেজ ভেদ করে শুষে নিয়ে দ্রুত বাইরের সাদা শেরওয়ানির উপর ফুটে উঠতে লাগলো। চোখের পলকে সাদা কাপড়ের উপর রক্তের একটা বড় লাল বৃত্ত তৈরি হলো, যা ক্রমশ ছড়িয়ে পড়ে সৌরভের পুরো বুক ভিজিয়ে দিতে লাগলো। লাল রক্ত নজরে আসতেই নোরা হকচকিয়ে গেল। তার হাতের মুঠো শিথিল হয়ে এলো। সে স্তম্ভিত হয়ে প্রথমে সৌরভের বুক বেয়ে ছড়িয়ে পড়া রক্তের দিকে তাকালো, তারপর সৌরভের মুখের দিকে তাকালো। ভয়ে ও আশঙ্কায় নোরার ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তীব্র যন্ত্রণায় সৌরভের শ্যাম মুখটা মুহূর্তেই নীল হয়ে গেছে। কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। কিন্তু আশ্চর্য বিষয়, এত কষ্ট আর তীব্র যন্ত্রণার মাঝেও সৌরভ তার ঠোঁটে সেই শয়তানি হাসিটা হারালো না। সে ব্যথায় চোখ দুটো বুজে আবার মেলল। নোরার ভীত কাঁপতে থাকা চোখের দিকে তাকিয়ে মাদকতা ভরা গলায় বলে, বউ, একটা চুমু দিবা? নোরা কিছু বলতে পারল না। ফ্যাল ফ্যাল নয়নে সৌরভের দিকে তাকিয়ে রইল। সৌরভ ব্যথাতুর গলায় বলল, বাসর রাতে বউয়ের থেকে একটা চুমু তো পেতেই পারি, তাই না? দিবা চুমু? নোরার মেজাজ চড়া হলো। সে কুপিত কণ্ঠে বলল, গু দেব, খাবি? খাওয়া দাওয়া শেষ করে সুপ্রভা প্লেট আর ট্রে গুছিয়ে টেবিলের এক কোণে রেখে দিল। এতক্ষণ খাবারের ব্যস্ততায় সময়টা কেটে গেলেও এখন ঘর জুড়ে আবার সেই চেনা নীরবতা নেমে এলো। সুপ্রভা খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে নিজের শাড়ির আঁচল নিয়ে কাচুমাচু করতে লাগলো। তার ভেতরের অস্বস্তি আর দ্বিধা এখন স্পষ্ট। রাত বাড়ছে, আর সেই সাথে সাথে বাড়ছে তার বুকের ভেতরের ধুকপোকানি। শিয়াদাত শাহরিয়ার যদি স্বামীর অধিকার নিয়ে আসে? শিয়াদাত সুপ্রভার কাচুমাচু ভাব আর চোখের চাহনি দেখে সুপ্রভার মৌন ভাষ্যটুকু এক লহমায় বুঝে ফেলল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সুপ্রভার দিকে এগিয়ে এলো। সুপ্রভার খুব কাছে না গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে নরম গলায় বলল, সকাল থেকে তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, শরীর মন দুটোই ক্লান্ত। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ো। শিয়াদাতের কথায় সুপ্রভা একটু চমকে চোখ তুলে তাকালো। আমতা আমতা করে নিচু গলায় জিজ্ঞেস করলো, আর আপনি আপনি কোথায় থাকবেন? শিয়াদাত সুপ্রভার চোখের ভয়টুকু দূর করার জন্য আলতো করে হাসল। ঘরের কোণে রাখা বড় সোফাটার দিকে ইশারা করে বলল, তোমার যদি কোনো প্রবলেম না হয় তবে আমি এই ঘরেই থাকবো। তবে তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি ওই সোফাটায় শুয়ে রাতটা কাটিয়ে দেব। আর যদি আমার এই ঘরে থাকা নিয়েও তোমার বিন্দুমাত্র অস্বস্তি হয় তবে নির্দ্বিধায় বলতে পারো, আমি অন্য কোনো রুমে চলে যাচ্ছি। শিয়াদাতের কথা শুনে সুপ্রভার ভীষণ খারাপ লাগলো। নিজের ওপরই এক ধরনের অপরাধবোধ কাজ করতে লাগলো তার। সে মনে মনে বলল, যে মানুষটা আমার জন্য এত কিছু করতে পারলো, আমার একটুখানি শান্তির জন্য সোফায় ঘুমাতে রাজি হয়ে গেল, তার জন্য আমি এতটুকু করতে পারবো না? সুপ্রভা একবার আলতো করে চোখ তুলে খাটটার দিকে তাকালো। কিং সাইজের খাটটি বিশাল,
দুজনে অনায়াসে অনেকখানি দূরত্ব বজায় রেখেও শুয়ে থাকা সম্ভব। সুপ্রভা নিজের সমস্ত লজ্জার সংকোচ একপাশে সরিয়ে রেখে কাপা গলায় বলল, অন্য রুমে যাওয়ার বা সোফায় ঘুমানোর দরকার নেই, খাটটা অনেক বড়, আপনি বিছানায় থাকুন। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল শিয়াদাতের। সে অবাক গলায় বলল, আর ইউ শিওর? সুপ্রভা সম্মতিসূচক মাথা নাড়ল। সুপ্রভার সম্মতিসূচক মাথা নাড়া দেখে শিয়াদাতের ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। সে আর কথা না বাড়িয়ে আলমারি থেকে নিজের জন্য একটি বালিশ আর হালকা কাঁথা টেনে নিল। সুপ্রভা আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানাটা আসলেই অনেক বড়। সুপ্রভা একদম ডান দিকের প্রান্ত ঘেঁষে শুয়ে পড়ল, আর শিয়াদাত বাম দিকের শেষ প্রান্ত ধরে নিজের শরীরটা বিছানায় এলিয়ে দিল। মাঝখানে রইল এক বিশাল দূরত্বের শূন্যতা। সুপ্রভা সোজা হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শিয়াদাতের দিক থেকে হালকা বাতাসের ঝাপটার সাথে এক তীব্র সুবাস ভেসে এলো সুপ্রভার নাকে। ঘ্রাণটা নাকে আসতেই সুপ্রভা চট করে বাসের সেই জার্নির কথা মনে পড়ে গেল। সিলেট যাওয়ার পথে বাসে তার পাশের সিটের যাত্রী মোতালেবের গা থেকেও হুবহুব এই একই কড়া গন্ধ আসছিল। শিয়াদাতের মতো এত বড় ঘরের ছেলের গা থেকে মোতালেবের সেই চেনা গন্ধ পেয়ে সুপ্রভা কেমন যেন গুলিয়ে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসল। শিয়াদাত দ্রুত উঠে বসে বেডসাইড ল্যাম্পের হালকা আলোটা জ্বেলে দিল। সুপ্রভার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত গলায় বলল, এনি প্রবলেম সুপ্রভা? সুপ্রভা শিয়াদাতের দিকে আর চোখে তাকালো। সরল গলায় বলল, আপনার গা থেকে কেমন যেন মোতালেব মোতালেব গন্ধ আসছে।